স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা জাতীয় সংসদের, কিন্তু বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন। এখানে রাজনীতিবিদদের মতামত প্রকাশের প্রধান ক্ষেত্র গণমাধ্যম। রাজনৈতিক গতিপথ কোথায় যাচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ থাকে, অথবা থাকার চেষ্টাটা থাকে প্রতিদিনের সংবাদপত্রের পাতায়। সংসদে যেতে অনাগ্রহী বিরোধী দলের নেতারাও স্বচ্ছন্দে অংশ নেন টেলিভিশনের টক শোতে। দেশের মানুষও রাজনীতির তাজা খবর জানতে চোখ রাখেন গণমাধ্যমে। খবরের রাজনীতিকরণ পাঠকের চাহিদার কারণে বাড়ছে কিনা সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। একই সঙ্গে পরিষ্কার নয় জনগণের তথ্যের অধিকার নিশ্চিত হওয়ার বিষয়টিও। গণমাধ্যম কতটা সঠিকভাবে সংবাদ পরিবেশন করছে আর চেপে যাচ্ছে কতটা, সেই বিতর্ক শেষ হয়নি এখনো। সংবাদ মাধ্যমের অতি রাজনীতি প্রীতি আর জনগণের তথ্য অধিকারের সীমানা নিয়ে আলোচনা হবে আজকের বাংলাদেশে। আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। গণমাধ্যম নির্ভর রাজনীতি দেশের জন্য কতটা কল্যাণকর? সংবাদ প্রকাশের ক্ষেত্রে কতটা বস্তুনিষ্ঠ থাকছে আমাদের গণমাধ্যম? সঠিক খবর আর ভারসাম্যের খবরের মধ্যে কোনটাকে বেছে নিচ্ছে গণমাধ্যম? জনগণের তথ্য অধিকার কতটা নিশ্চিত হয়েছে গণমাধ্যমে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFIUজ এর সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFIUজ এর মহাসচিব জনাব শওকত মাহমুদ এবং তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ, খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথে। স্বাগত আপনাদের সবাইকে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমাদের একজন দর্শক, আমরা যেহেতু বিষয়টি আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমরা ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে দিয়ে রাখি, তো একজন দর্শক, ওনার নাম একরাম উদ্দিন ছোটন, উনি এখন বলছেন যে মানুষ এখন টিভি বা নিউজ পেপারের নাম শুনলেই বলে দেয় যে কার পক্ষে বা কিভাবে বক্তব্যটি আসবে। এই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। যে উনি বলতে চাচ্ছেন যে আমরা টেলিভিশনের নাম শুনলে বা খবরের কাগজের নাম শুনলেই বুঝতে পারি যে আসলে বক্তব্যটি কিভাবে আসছে। তার যে অভিজ্ঞতাটি একেবারে পুরোপুরি অসত্য নয়, তাও পুরোপুরি সত্যও নয়। স্বাভাবিকভাবেই যে আমাদের দেশে চ্যানেল বলুন বা আমাদের দেশে পত্রপত্রিকা বলুন, তার মালিকানার যে চারিত্রিক বলুন অথবা রাজনৈতিক ব্যবসায়িক যে তার যে স্বার্থ, তার পরিপ্রেক্ষিতে কিছুটা রিফ্লেকশন সেই চ্যানেলগুলোতে বা সেই পত্রপত্রিকায় অনেক সময় এসে যায়। কিন্তু তারপরেও আমি বলবো যে সংবাদপত্র বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন, তাদের মূল অস্তিত্বের জন্যে তারা কিন্তু সবাই চেষ্টা করে অন্তত কিছুটা হলেও নিরপেক্ষ বা কিছুটা হলেও সাহসী হওয়ার চেষ্টা করে। কারণ যদি রিডারের কাছে যদি তার গ্রহণযোগ্যতা না থাকে, দর্শকের কাছে যদি চ্যানেলের গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে কিন্তু ব্যবসায়িক দিক থেকে অর্থাৎ বিজ্ঞাপন বলুন বা অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু এফেক্টেড হয়। সেই কারণের জন্য প্রত্যেকটা চ্যানেল এবং প্রত্যেকটা পত্রপত্রিকা চেষ্টা করে অন্তত তাদের যেখানে তার মালিকের একটা রাজনৈতিক আদর্শ বলুন বা দুর্বলতা বলুন, ব্যবসায়িক স্বার্থ বলুন, তার পরিপ্রেক্ষিতে অনেক সময় হয়তো কিছুটা অনেক সময় কম্প্রোমাইজ হয়। বাট বেসিক্যালি কিন্তু আপনি দেখবেন যে যেসব চ্যানেল বা যেসব পত্রপত্রিকা এই দুর্বলতার উপরে আসতে পেরেছে, অর্থাৎ নিরপেক্ষ হতে পেরেছে, সাহসী হতে পেরেছে, বস্তুনিষ্ঠ হতে পেরেছে, তারাই কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু সরাসরি জনগণের কাছে তারা নিয়েছে এবং ব্যবসায়িক দিক থেকেও কিন্তু তারা সফলতা অর্জন করেছে। আপনি এটা বললেন, আপনার কাছে আবারও আমরা আসবো, কিন্তু আমি একটু শওকত ভাইয়ের কাছে যাইতে চাই যে আমরা এখন দুটি করে অর্থনীতিবিদ, আইনবিদ, অন্তত দুটি করে আইনবিদ এবং সমাজতত্ত্ববিদ সহ সকল শ্রেণী পেশার ব্যক্তিত্বের একটি সেট দেখতে পাই, যে খবরের কাগজ বা টেলিভিশন যাই হোক, এক সেটের থেকে দুজন, আরেক সেটের থেকে দুজন, এরকম করে একটি বাছাই করে। এবং এই যে একটি বিভাজন, এর জন্য কি গণমাধ্যমকেই অনেকে দায়ী করে থাকেন যে বেশিরভাগের জন্য, যে একটি মানে একটি সাধারণ বিষয়ে একজন অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে একই ধরনের মতামত আসার কথা, কিন্তু এটি একটি একই রকম গোষ্ঠীগত মতামত আমরা পাই। এটি আপনি কিভাবে দেখছেন? আসলে গোষ্ঠীগত মতামত পাওয়ার ক্ষেত্রেও আমি মনে করি যে অর্থনীতির কথাই যদি ধরুন, আপনি কেউ সমাজতান্ত্রিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে বলবেন, কেউ পুঁজিবাদী অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে বলবেন, কেউ কল্যাণবাদী অর্থনীতির পক্ষে বলবেন, কেউ একদম ফ্রি ইকোনমির কথা বলবেন। তো দুপক্ষের বক্তব্য শুনলে যেটা হয় যে সাধারণ মানুষ বা দর্শক তারা হয়তো
দুটি ভিউ পেতে পারেন এবং সেটা তুলনামূলক একটা বিশ্লেষণ করতে পারেন। এটা কিন্তু গণমাধ্যম যে করে, গণমাধ্যমের দর্শক, সাপোজ আপনার টেলিভিশনের দর্শক সবাই কিন্তু আওয়ামী লীগ করে না বা সবাই বিএনপি করে না, কিন্তু যারা দর্শক তারা যেভাবে চিন্তা করে সেভাবে একটা ওপিনিয়ন কিন্তু তারা পেতে চায়। তো মনে করেন দু ধরনের অর্থনীতিবিদ আছেন, তারা কিন্তু যেই বক্তব্যগুলো বা যে মতামতগুলো দেন সেগুলো হয়তো দেখা যায় যে অ্যাক্রস দ্য অডিয়েন্স সেই মতামতগুলোর একটা তাদের সঙ্গে একটা সাযুজ্য তৈরি হয়। শওকত ভাই, আমি যদি আরো স্পেসিফিক করি যে মানে পদ্মা সেতুর নিজস্ব অর্থায়ন নিয়ে আমরা জানি, মানে খবরটা যখন প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে নিজস্ব অর্থায়নে করবেন, একজন মানে একদল অর্থনীতি কি বলবেন সেটা আমরা অর্থনীতির নাম ধরে বলে দিতে পারি, মানে এইটা কি স্বাভাবিক বা এটা হওয়া উচিত? না, এটা আপনি যেটা বলছেন যে আমরা যে আমাদের নিজস্ব সত্তার ক্ষেত্রে যেই ধারণা আমরা পোষণ করি সেটা আমরা একটি ইস্যুকে বিচার করার ক্ষেত্রে তার থেকে আমরা বাইরে যেতে পারি কিনা বা বিদ্যমান বাস্তবতার আলোকে সেটি বিচার করতে পারি কিনা। হয়তো একজন সরকার সমর্থক অর্থনীতি বললেন যে না, এটি পদ্মা সেতুর নিজস্ব অর্থায়নে করাটাই এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত। আবার বিরোধী মতের অর্থনীতিবিদ বললেন যে তাহলে আগেই কেন এই চিন্তাটা করা হলো না, যখন বিশ্বব্যাংকের কাছে গত 1 বছর ধরে এই নাকানি চুবানি খাওয়ার পর এখন যখন আমরা দুর্নীতির এটা প্রকাশ করতে পারছি না, তখন আমরা বলছি যে এখন এটা করাটা বেটার হবে। এটা আমি বলছি যে একজন রিয়েল যদি লিবারেল আপনি যদি ইন্টেলেকচুয়ালকে বিচার করেন তাহলে কিন্তু উনি তার নিজস্ব সত্তার বাইরেও ইস্যুটাকে বিশ্লেষণ করতে পারেন। কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কি, আমি জানি যে অমুক ব্যক্তি বললে কি বলবেন, এবং এটা এক ধরনের, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফ্যাসিজম, যে আমি আমার যে প্রচলিত ধ্যান ধারণা যে 1940 সালে যিনি MBBS পাস করেছেন সেই যে বই পড়েছেন, এরপরে কিন্তু মেডিকেল সায়েন্সের বই ধরনের তিনি প্র্যাকটিস করে সেই ওষুধে দিয়ে যাচ্ছেন, হয়তো মিক্সচার থাকলে মিক্সচারই দিতেন বা এরকম। তো এটার ক্ষেত্রে আছে কিছু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট ভিউজ যেগুলো মনে করেন তার রাজনৈতিক মতাদর্শগত অবস্থান থেকেও কিন্তু তিনি বেরিয়ে আসছেন। কিন্তু আমরা যে চয়েসটা করি সেই চয়েসটা মূল কারণই হচ্ছে যে মিডিয়া সব ধরনের মতামতকেই কিন্তু প্রকাশ করতে চায় সেই আলোকেই। যে ইকবাল ভাইয়ের কাছে যদি আবার একটু ফিরে আসি, যে ইকবাল ভাই পদ্মা সেতুর কথা শওকত ভাই বললেন, আমি যদি এর সঙ্গে কুইক রেন্টালও যুক্ত করি, যে আমরা দেখি যে এটা একটা টেকনিক্যাল ডিসিশন, একটা পিওরলি ফিনান্সিয়াল বা ইকোনমিক্যাল ডিসিশন, কিন্তু আমরা জানি যে কোন মানে অর্থনীতিবিদ কিভাবে বলবেন, এটা কি আমাদের জন্য ভালো? না, এটা দুটো সাইডই আছে। একটি জিনিস হলো যারা এইগুলি নিয়ে কথা বলেন বা চিন্তা করেন বা মতামত দেন, হঠাৎ করে তারা তাদের মতামত পরিবর্তন করবেন, সেটাও কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি যে মত মনে করেন, তিনি যদি মনে করেন বলে যে কুইক রেন্টাল ভালো হয়নি, অবশ্যই তিনি স্পষ্ট করে বলবেন যে কুইক রেন্টাল। তার সাথে রাজনীতিটাকে আমরা জড়িয়ে দিতে চাই। এই রাজনীতিটা জড়িয়ে না দিয়ে যদি আমরা মনে করি, আরেকজন বলবেন যে হ্যাঁ কুইক রেন্টাল ছাড়া সরকারের কাছে কোনো পথ খোলা ছিল না বর্তমানে যে আমাদের বিদ্যুতের যে সমস্যা সেটা সমাধান করার জন্য। আমি মনে করি যে যেমন ধরুন একজন ব্যবসায়ী, তিনি কিন্তু স্পষ্ট করেই বললেন যদি এই কুইক রেন্টাল না হতো তাহলে কিন্তু আমাদের আজকের যে সমস্যা বা আমাদের প্রবৃদ্ধি অনেক কিন্তু কমে যেত। তার এই তাকে কিন্তু কেউ চিন্তা করেনি যে তিনি এই ধরনের কথা বলবেন। আবার আরেকজন বলছেন যে কুইক রেন্টালটা আমাদের জন্য ক্ষতি। আমি মনে করি এর ফলে যেটা হচ্ছে সাধারণ মানুষের কিন্তু একটা চিন্তা করার একটা, এর মধ্য দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ সেটাও একটা চিন্তা করার সুবিধা হয়েছে। তবে একটি কথা আমি বলি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিক যাকে বলে রাজনৈতিক কমিটমেন্টের পক্ষ থেকে যদি কোনো মতামত কেউ দিয়ে থাকেন, আলটিমেটলি কিন্তু তার মতামতটি কিন্তু অতটুকু সাধারণ মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হয়ে ওঠে না। যারা এই দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারেন তাদের কিন্তু মতামতটা অনেক বেশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। ডক্টর সাদেক আলিমের কাছে জানতে চাইবো যে আপনি একজন পাঠক বা দর্শক হিসেবে আপনার কাছে যে এই একই রকম বা ভিন্ন রকম মতামতগুলি আসে সেটি আপনি কিভাবে বিবেচনা করেন, বা আপনি কি এইটাতে কখনো একটু অসহায় বোধ করেন কিনা যে একই গোষ্ঠী থেকে একই ধরনের তথ্য সবসময় আসছে? ধন্যবাদ। আমি তো অবশ্যই পাঠক এবং দর্শক, এবং একই সাথে আমি একজন অধ্যাপক, এবং আমি নিজেও পত্রপত্রিকায় লেখালেখি করি, বিভিন্ন পত্রপত্রিকা, এবং আমি জানি যে বিভিন্ন পত্রপত্রিকা যখন আমি লিখছি তারা বিভিন্ন যে মিডিয়া হাউস যেগুলোর মালিক যারা, তারা বিভিন্ন ঘরানার অন্তর্ভুক্ত আছেন বা তাদের আদর্শ
মতাদর্শটা ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমরা লেখা পাঠাই, বিশেষ করে আমার সাথে বা আমার মতো যারা অধ্যাপক আছেন, যারা লিখছেন, তাদের মধ্যে হয়তো সেই মতাদর্শটা উঠে আসে যে তিনি আদর্শগতভাবে একটা দিকে বেশি মানে ঝুঁকে যেতে পারেন। যেমন শওকত ভাই যেটা বলেছেন খুব সুন্দরভাবে, যে কেউ হয়তো বা সমাজতান্ত্রিক চিন্তা চেতনার হতে পারে, কেউ সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার হতে পারে, কেউ পুঁজিবাদকে বা বাজারমুখী অর্থনীতিকে চাঙ্গা করার জন্য লিখতে পারেন। কিন্তু সেখানে আমি মনে করব না যে এটার মধ্যে কোনো সমস্যা আছে। আমি বলবো যে যত আমাদের কাছে মানে বিভাজন ভিত্তিক লেখালেখি আসবে। আমার প্রশ্নটা আসলে এরকম ছিল, যেমন ধরেন আপনি একজন সমাজতত্ত্ববিদ, আপনি সমাজতত্ত্ব নিয়ে বা সমাজের কোনো বিষয় নিয়ে যখন আপনি কথা বলবেন, সেই বিষয়টা যদি আপনার রাজনৈতিক ভিউর বা পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এটা সবসময় বিবেচনা করেন, যেমন একজন আইনবিদ, আমরা দেখতেছি যে কোর্টের একটা আইনের ব্যাখ্যা একজন বিচারক দিয়েছেন, আমাদের খ্যাতনামা আইনবিদদের একদল বলছেন যে এটি আসলে এরকম, খ্যাতনামা আইনবিদদের আরেক দল বলছেন এটি আসলে এরকম। আমরা জনগণরা কনফিউজড হই কিনা, নাকি এটা আমাদের দুইজনের সামনে দুটি তথ্য থাকে, আমরা যেটি ইচ্ছেটি বেছে নিব? জি জি, যেমন আমরা দেখছি যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার একটা মামলার হিয়ারিং শেষে যে দুপক্ষের আইনজীবী বেরিয়ে আসছে, এক পক্ষের আইনজীবী যেভাবে বললেন মনে হলো যে ওনার কথাটাই সত্য, আবার বিবাদী পক্ষের যিনি বলছেন মনে হচ্ছে তার কথাটাই সত্য। এখানে আসলে বেছে নিতে হবে। আমি একটু এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমাদের অ্যাটর্নি জেনারেলের মতামত, উনিও তো একজন খ্যাতনামা আইনবিদ, বা আমাদের ব্যারিস্টার শফিক আহমেদ আইনমন্ত্রী, উনি একজন খ্যাতনামা আইনবিদ, উনার বক্তব্য আবার ব্যারিস্টার রফিকুল হকের বক্তব্য এত দুই রকম কিভাবে হয়? একই মানে না, তবে আমার কথাটা শেষ হয়নি। আমি বলবো যে বিভাজন ভিত্তিক মতবাদ আসলে সেটাকে যে খুব নেতিবাচক হিসেবে নিতে হবে তা নয়, কিন্তু তবে সেটা লেখালেখির মধ্যে প্রকাশ হতে পারে। আমরা কিন্তু সকালে উঠে বাংলাদেশ প্রতিদিনও পড়ি, প্রথম আলোও পড়ি, কালের কণ্ঠও পড়ি, হ্যাঁ। তারপরে কিন্তু আমরা জনগণ কিন্তু যেটা ভাবছে বা যেটাকে তারা সত্যভাবে মেনে নেয়, সেটা কিন্তু তাদের কাছে সত্য। আমরা যতই উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন কোনো বিষয় নিয়ে, আমার মনে হয় না যে জনগণকে এত মানে ধরা হয় যদি যে তারা কিছুই বুঝে না, দে আর লিভিং, যদি যারা ভাবেন, আমি মনে করি দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস অ্যাকচুয়ালি। তবে আপনার যে পয়েন্ট আসলে আপনি ইঙ্গিত করছেন যে আসলে সবকিছুর মধ্যে এখন রাজনীতিতে খুব বেশি এসে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি এখানে বলতে দ্বিধা করবো না যে হ্যাঁ আমাদের মধ্যেও সাদা, নীল, গোলাপি আমরা এটা করছি। ওনারাই সাংবাদিক, ওনাদের মধ্যে বিভাজন হয়ে গেছে, আইন বিভাগের মধ্যেও বিভাজন হয়ে গেছে। তবে এই বিভাজন থাকতে পারে, আমি আমার একটা মতাদর্শ হোল্ড করতে পারি, কিন্তু সেটা যখন আমার কর্মকাণ্ডের মধ্যে এত বেশি প্রভাব ফেলতে শুরু করে এবং সেটা যদি আসলে ইতিবাচক প্রভাব না করে নেতিবাচকের দিকে যায় বা কারো ক্ষতি করে বা বিভ্রান্তি সৃষ্টি করে, আমি মনে করি সেই জায়গায় রাজনীতিটা বোধহয় সুষ্ঠুভাবে করা হচ্ছে না। তবে আমরা কিন্তু সবাই রাজনীতি, আমি মনে করি না যে একটা শিশু আপনি তাকে যখন কথা জিজ্ঞেস করবেন সে যেভাবে আপনাকে রেসপন্ড করছে সেটাও কিন্তু একটা রাজনৈতিক ব্যাখ্যার মাধ্যমে আসছে। আমরা হয়তো বুঝতে পারি না যে সে আসলে সে একটা লেম একটা আর্গুমেন্ট দিচ্ছে, দ্যাটস নট অ্যাকচুয়ালি দ্য ইস্যু। আমি ডক্টর সাদেকা হালিমের সাথে সম্পর্ক বলছি, সেটা হলো মত থাকতেই হবে। জি, এবং মতের বিভাজন বলেন বা ভিন্ন মত, এগুলো যদি না থাকে তাহলে তার গণতন্ত্র থাকবে না। গণতন্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো যে সেখানে বহুমত থাকবে। তবে যারা মতামত দিয়ে থাকেন, বিশেষ করে জাতীয় ইস্যু বলেন বা আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক বা অন্যান্য বিশ্লেষণ, সেখানে যদি তারা যদি সেই মতামতটা যদি খুব বেশি একটু পক্ষপাতিত্বের দিকে যায়, তাহলে কিন্তু সেই মতটা কিন্তু স্বাভাবিকভাবে সাধারণের কাছে কিন্তু খুব বেশি একটা ভালোভাবে গ্রহণ করেন না। ডক্টর সাদেক হালিম যেটা বললেন, আমাদের জনগণ কিন্তু এখন অনেক বেশি সচেতন এবং তারা কিন্তু এই যে আপনি ডক্টর সাদেক হালিম যেটা বললেন, আমাদের জনগণ কিন্তু এখন অনেক বেশি সচেতন এবং তারা কিন্তু এই যে আপনি বললেন, তারাই কিন্তু বেছে নিচ্ছে কে কি বলবে। ইকবাল ভাই, আমরা কি আমি একটু এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছেও, শওকত ভাইয়ের কাছে, আমরা কি একটু কনফিউজড হচ্ছি না যে পদ্মা সেতু যদি নিজস্ব অর্থায়নে করা সম্ভব হওয়ার প্রশ্নে আমাদের ডক্টর আবুল বারাকাত বলছেন 3টি পদ্মা সেতু করা সম্ভব, আবার এবিএম মির্জাজুল ইসলাম বলছেন যে অর্ধেকটিও করা সম্ভব না। তো আমরা আসলে দুইজন খ্যাতনামা অর্থনীতিবিদের কাছ থেকে দুইটি ভিন্ন ধরনের তথ্য পাচ্ছি কিনা, কুইক রেন্টাল নিয়ে এরকম হচ্ছে কিনা, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে এরকম হচ্ছে কিনা, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা কি আসলে বেছে নেওয়ার, আমরাই যদি বেছে নিতে পারবো তাহলে বিশেষজ্ঞদের কাছে যাওয়া কেন? আমরা একটা বিরতি দিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এটি আপনার কাছে শুনবো।
বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরীর কাছে জানতে চাইবো যে নীতি প্রণয়নে বা পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, যে নিকট অতীতে রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যম উল্লেখযোগ্য কি ভূমিকা রেখেছে। আমি মোটা দাগে দুই একটা উদাহরণ দিতে পারি। যেমন গণমাধ্যম শক্ত অবস্থান নিয়েছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে থাকা বা হরতাল না করার পক্ষে, কিন্তু এর কোনোটাই তো আমরা হইতে দেখি নাই। না, গণমাধ্যম কিন্তু তার ক্যাম্পেইন করবে, গণমাধ্যম কিন্তু সব পরিবর্তন করবে, এটা ধারণা করাটা কিন্তু সঠিক নয়। গণমাধ্যম তার দায়িত্ব যেটি, অর্থাৎ একদিকে তথ্য দেওয়া, আরেকদিকে তথ্যের উপরে ভিত্তি করে জনগণকে সচেতন করা এবং জনগণের মাঝে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, সেগুলো কিন্তু তারা করতে চায়। একটি দেখুন, আমরা যদি গত কিছুদিনের ঘটনাগুলো আমরা দেখি, এই আপনি যেটা বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উপরে কিন্তু যত গণমাধ্যম লিখেছে, তার ফলে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে দৃষ্টান্তগুলো, সংখ্যা কিন্তু এখন আগের তুলনায় অনেক কমতে বাধ্য করেছে। যেমন ধরুন যেমন ধরুন আজকে লিমন হত্যা, লিমনকে যে টর্চার অভিযোগ দেওয়া হয়েছে, এই লিমন যদি গণমাধ্যমের না হতো, সেই লিমন যে কোথায় হারিয়ে যেত। আপনি আরেকটা যেটা বলেছেন যে নীতি পরিবর্তনে গণমাধ্যম কতটা সফলতা লাভ করে। দেখুন, এই হরতালের বিরুদ্ধে কথা বলতে বলতে অতীতের তুলনায় হরতালের সংখ্যাও কিন্তু কমে এসছে। রাজনৈতিক দলগুলোও কিন্তু, বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু এখন হরতাল দেওয়ার ব্যাপারে অন্তত দুবার চিন্তা করে। আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আরেকটা দৃষ্টান্ত দিই, সেটি হলো দেখুন যে এই চট্টগ্রামের নির্বাচন, নারায়ণগঞ্জে নির্বাচন, এই নির্বাচনগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে গণমাধ্যম শুধু নীতি পরিবর্তনেই যে তাদের ভূমিকা রেখেছে তা নয়, গণসচেতনতার মধ্য দিয়ে একটি যে পরিবর্তন হতে পারে সেটাও কিন্তু এই গণমাধ্যম করেছে। পাশাপাশি আরেকটা দেখুন যে আড়িয়াল বিলে যে এয়ারপোর্ট হওয়ার যে সিদ্ধান্ত ছিল, সেটিও কিন্তু পরিবর্তন হয়েছে, নীতিগত পরিবর্তন হয়েছে। এটি কিন্তু গণমাধ্যমের তথ্য বা গণমাধ্যমের যে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। শওকত ভাই, আপনিও কি গণমাধ্যমকে এতটা সফল মনে করেন নিকট অতীতে? দেখুন, আমি গণযোগাযোগের ছাত্র হিসেবে বলছি যে গণযোগাযোগের গবেষণায় দেখা গেছে যে গণযোগাযোগ কি সরাসরি মানুষকে প্রভাবিত করে কি না। দীর্ঘ গবেষণায় দেখা গেছে যে গণযোগাযোগ কিন্তু সরাসরি প্রভাবিত করতে পারে না। সমাজের যে বিদ্যমান অবস্থা বেশ কতগুলো উপাদানের উপর নির্ভর করে, তার মধ্য দিয়েই কিন্তু গণযোগাযোগ তার প্রভাব বিস্তার করে। আমি আপনাকে উদাহরণ দিতে চাই, যেমন তদানীন্তন পাকিস্তান আমল বা আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশে দুটি বড় বিষয়ে কিন্তু গণমাধ্যমের একটা বড় ভূমিকা ছিল। যেমন পরিবার পরিকল্পনা আন্দোলন, যেটা সরকার শুরু করেছিল, স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করেছিল, রেডিওর একটা বড় ক্যাম্পেইন ছিল পরিবার, মানে প্রোপাগান্ডা টুল হিসেবে না, এটা প্রোপাগান্ডা শব্দ আমি ইউজ করতে চাই না, এটা নেতিবাচক, কিন্তু এটা হচ্ছে পরিবার পরিকল্পনাকে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ রেডিও বাংলাদেশ বেতারের একটা অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান খুবই জনপ্রিয় এবং গ্রামের মানুষ এই বার্তা পাওয়ার পরে তারা পরিবার পরিকল্পনা সম্পর্কে তারা উৎসাহী হলেন। সেকেন্ড, আপনি ধরেন যে কৃষির অনুষ্ঠানগুলো যেগুলো ছিল আমাদের, সে পাকিস্তান আমাদের নসু ভাই বিকালে অনুষ্ঠান হতো, খুবই জনপ্রিয় অনুষ্ঠান, যে কি নতুন ধান এসছে, নতুন কি বীজ এসছে, সেগুলো নিয়ে আলোচনা হতো। গণমাধ্যম কিন্তু মানুষকে এই ধরনের মানে এডুকেট করছে, ইনফর্ম করছে, মানুষকে তার সচেতনতা বাড়াচ্ছে, অনেক ধরনের কাজই করছে। এবং এই ধরনের সাফল্যের যদি আপনি একটি ফিরিস্তি তৈরি করেন, আপনি দেখবেন যে অনেক ফিরিস্তি আছে আমাদের মধ্যে এবং এটা দীর্ঘ তালিকা। তা একজন সাংবাদিক সত্য জানানোর জন্য কাজ করে, কিন্তু সত্য জানাতে জানাতে তার মধ্যেও একটা বোধ কাজ করে যে আমাকে কিছু পরিবর্তনের জন্য আমি কিছু করতে পারি কিনা। আপনাকে আমাদের এই উপমহাদেশের সাংবাদিকতার পরিপ্রেক্ষিতটা ভাবতে হবে। আপনি আজকে গণমাধ্যমের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি, রাজনীতির কারণেই কিন্তু গণমাধ্যমের আবির্ভাব ঘটেছে আমাদের উপমহাদেশে। 1760 যে হিকির বেঙ্গল গেজেট বেরিয়েছে, সেটা ইংরেজি ঔপনিবেশিক শাসনের প্রতিবাদ করার জন্য বেরিয়েছে।
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তারা সম্পাদক হয়েছিলেন একজন ধূমকেতুর আর একজন তত্ত্ববোধিনী পত্রিকার ইংরেজদের বিরুদ্ধে লেখার জন্যই হয়েছিলেন। সো রাজনীতি আমাদের সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে আছে এবং একটা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে যদি রাজনীতি কাজ করে, গণমাধ্যমও কিন্তু কোনো না কোনো গণমাধ্যম কাজ করছে, মানে কাজ করছে এই নীতি পরিবর্তনে। আমরা একটু অ্যাড করছি, একটা এক্সাম্পল দিই শুধু। এই যে আমরা বসে টক শো করছি, আজকে দেখুন যে এই টেলিভিশন চ্যানেলগুলো তো আগে ছিল কি প্রোগ্রাম অথবা নিউজ, গান, নাটক ইত্যাদি। আজকে কিন্তু টক শো গুলো রাত 12টায় হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে তারা কিন্তু জেগে থাকে। কেউ হয়তো টক শোর অনেকের কথা পছন্দ হচ্ছে না, কিন্তু তারপরে শুনছে। এবং এই যে টক শো গুলোই কিন্তু এখন মূল অ্যাট্রাকশন, কিন্তু এক ধরনের মানে মানুষ আমরা এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি, সেটা অবশ্য 20 বছর, সেই আন্দোলনের মধ্য দিয়ে সাংবাদিকদের আন্দোলনটা কিন্তু ফাইনাল, মানে তার কফিনের শেষ পেরে কাজ করেছে। 6 দিন ধর্মঘট করে আমরা এটা নিশ্চিত করেছিলাম। আমরা একটু ডক্টর সাদেক আলীমকে শুনি যে আপনিও সংবাদপত্রকে মানে দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, নীতি পরিবর্তনে, প্রণয়নে এত গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? না, অবশ্যই মনে করি, কারণ সংবাদপত্রকে তো বলা হয়ে থাকে যেটা 4th স্টেজ। হ্যাঁ, কিন্তু এটাও আমাদেরকে একটু, আমার মনে হয় যে আমি খুশি হতাম যদি ওনারা সিনিয়র জার্নালিস্ট উল্লেখ করতেন যে সংবাদপত্র কিন্তু এমন কিছু সংবাদ মাঝে মধ্যে পরিবেশন করা হয় যেটা আমি বলবো যে ধরেন যিনি ওই সংবাদপত্রের মালিক বা এডিটর, তার স্ত্রী অথবা তার কন্যা বা তার পুত্রর সাথে যদি কারো কোনো সমস্যা হয়, সেটা এমনভাবে সংবাদপত্রে আসে যে পার্সোনাল ভ্যান্ডেটা, এটা সংবাদপত্রটাকে একটা টুল হিসেবে ব্যবহার করা হয় তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এ ধরনের মানে যে ঘটনা অনেক ঘটছে। কিন্তু আমি যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই বা ঢাকা শহরে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বলেন যে আসলে তো এটা ঠিক হয়নি, কেন এই সংবাদপত্রে আসলো, বিকজ এখানে একটা তাদের সাথে তার কিনশিপ টাইজ আছে। তা আমি বলবো যে আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের জন্য যদি কোনো সংবাদপত্র ব্যবহার করা হয়, তখন কিন্তু সেটা আমার মনে হয় না কোনো ইতিবাচক কোনো মানে প্রভাব ফেলছে আমাদের সমাজে। এই সময়ে গণমাধ্যমের ভূমিকা উপরে কি আপনি খুশি যে মানে গণমাধ্যম তার সঠিক ভূমিকা পালন করছে? যে আমরা রাজনৈতিক বিভেদ দেখি, দলাদলি দেখি, সমাজের অনেক কিছু আনএড্রেস দেখি, সেইটার ক্ষেত্রে কি গণমাধ্যমের ভূমিকা? আমি একটা জিনিস বলবো যে সংবাদপত্রকে আমি যেটা অনুরোধ করব ওনাদেরকে যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। যেমন ধরুন যে অবশ্যই যে রাজনৈতিক দলটাই সরকার গঠন করুক না কেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো আমরা বলবো না যে মানে যতগুলো সরকার আমরা পেয়েছি সবগুলোই খুব মানে খারাপ ছিল, ভালো ছিল। তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু বেস্ট প্র্যাকটিসের আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করি যে সেই বেস্ট প্র্যাকটিসগুলো খুব কম তুলে ধরি, কিন্তু আমরা নেগেটিভ কথাগুলো বেশি তুলে ধরি। এখন যে সংবাদপত্রগুলো আমরা পড়ছি গত 7 দিন যাবত, সবটাই হচ্ছে পদ্মা সেতুর উপরে, এবং আপনার হিউম্যান রাইটস রিপোর্ট যেটা দিয়ে গেছে সেটার উপরে একটা পর্যালোচনা চলছে, এবং পাঠকের পাতা ওনারা খুলেছেন, সেখানে পাঠকরা মতামত দিচ্ছে। আমরা ব্লগেও দেখছি, টুইটারে দেখছি, ফেসবুকে দেখছি, হুইচ ইজ ভেরি গুড। আমি মনে করি যে একটা দেশে গণতন্ত্র আসতে হলে আমাদেরকে এই ধরনের পথ দিয়ে হাঁটতে হবে, কেননা আমার রাস্তা যদি একদমই খুব মসৃণ হয় তাহলে তো সেখানে গণতন্ত্র তো সহজে আসবে না। কিন্তু এইটা থেকেও কিন্তু যে মতামতগুলো বেরিয়ে আসছে, এটা কিন্তু একটা দিক নির্দেশনা আমি মনে করি যে সরকারকে দিচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি যে পদ্মা সেতু নিয়ে যেমন ধরেন সংবাদ পরিবেশন করা হচ্ছে, যেমন উনি বললেন যে আপনি যখন বলেন দুজন অর্থনীতিবিদের নাম, যে একজন বলেছে যে 3টা সেতু করা যায়, আরেকজন বলছে যে না আমাদেরকে বৈদেশিক মানে অর্থনীতিই হবে। আপনি হয়তো জানেন যে 2009 কিন্তু আসলে পদ্মা সেতুর জন্য টেন্ডার করা হয়েছিল, এবং সেটা 11টা না 12টা কোম্পানি সেখানে অংশগ্রহণ করে, এবং ওয়ার্ল্ড ব্যাংকই কিন্তু সেখান থেকে তারা বলে যে আমরা একটা উইথড্র করে নিব। এখন আমরা কিন্তু কোনো সেতুই কিন্তু পুরোপুরি নিজেরা করতে পারিনি। বঙ্গবন্ধু সেতুর দিকে যদি আমরা দৃষ্টি দিই, সেখানে সারচার্জের কিছুটা আমরা দিয়েছিলাম, পরবর্তী আমাদেরকে যেটা ইকবাল ভাই বলেছেন যে কিছু কিছু জায়গায় আমাদেরকে বিদেশি সাহায্য নিতেই হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ভিতরে কি অর্থ আছে না আছে, আমি মনে করি 2জন যে অর্থনীতিবিদ বলেছেন, কাউকে অগ্রাহ্য না করে আমরা কেননা যাচাই বাছাই পর্যালোচনা করে দেখি যে আসলে কি সম্ভব। এবং 2009 যে আপনার একটা দিয়ে আমি শেষ করতে চাই, 2009 যে আমরা টেন্ডারটা বাতিল হয়ে গেল, এই জন্য কিন্তু বাংলাদেশে আমাদের
14,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, এবং যে কারণে আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদের শেষ হয়ে গেল সংসদ অধিবেশন ঈদের আগে, উনি বলেছেন যে সেটা জরিমানা দিতে হবে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আজকে একটা সংবাদপত্র এডিটোরিয়াল আমি দেখছিলাম, ওখানে লেখা হয়েছে যে ও আসলে বাংলাদেশের সরকারের এই ধরনের ব্যবহার করা উচিত নয়, কেননা আমাদের এত, আজকে একটা সংবাদপত্র এডিটোরিয়াল আমি দেখছিলাম, ওখানে লেখা হয়েছে যে ও আসলে বাংলাদেশের সরকারের এই ধরনের ব্যবহার করা উচিত নয়, কেননা আমাদের এত কি বলে এরকম ব্যবহার করলে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা বিপদের সম্মুখীন হব। আমার মনে হয় যে আমাদের সাংবাদিকদেরকে একটু ভাবতে হবে যে আমরা একটা আত্মমর্যাদা নিয়ে একটা রাষ্ট্র, আমরা এটা ভাববো, কিন্তু অর্থনীতিবিদরা যদি অর্থনীতিবিদদের বলাটাও অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ। জি স্বাগত, আপনি বলবেন। আমাদের আসলে একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা একটু চট্টগ্রাম থেকে জনাব মামুন আব্দুলের কাছে জানতে চাইবো যে জনাব মামুন, আপনি অনেকদিন ধরে সাংবাদিকতার সঙ্গে আছেন, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার যে এই সাংবাদিকতা জীবনে এই নীতি পরিবর্তনের ক্ষেত্রে আপনার ভূমিকা বা আপনার রিপোর্টের কি ভূমিকা ছিল। পাশাপাশি আমরা জনাব সোহেল মাহমুদ আমাদের খুলনা প্রতিনিধি এবং মাহবুবুর রহমানের সাথে এই বিষয়ে কথা বলবো। তার আগে আমাদের দর্শকদের একটি প্রতিনিধি আমি একটু জানিয়ে রাখি, এটি ইকবাল ভাইকে উদ্দেশ্য করে অনেকটা বলেছেন, রিপন ওনার নাম। এই প্রতিটা চ্যানেলে প্রতিদিন যে টক শো হচ্ছে তাতে লাভ কি, এই প্রশ্ন আসলে আমার প্রতিদিন মনে হয় যে প্রতিদিন যে আমরা অনেক কথা শুনছি তাতে আসলেই কোনো লাভ হয় কিনা। একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যেন মামুন আব্দুলের কাছে জানতে চাইছিলাম যে রাষ্ট্রীয় নীতি পরিবর্তন বা প্রণয়নে নিউজ বা প্রতিবেদনের প্রভাব সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বলেন যেন মামুন আব্দুল। ধন্যবাদ খালেদ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি গত 24-25 বছর ধরে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করছি। তবে আমার যতটুক মনে পড়ে, আমার 2005 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা নির্বাচন হয়েছিল। সেবার নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ছিলেন তৎকালীন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এবং বিরোধী দলীয় অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বি.এম. মহিউদ্দিন চৌধুরী, যিনি আগে 2বারও নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে চট্টগ্রামের জনগণ আশঙ্কা করছিল যে কোনো ধরনের কারচুপি হচ্ছে, কারণ নির্বাচনের আগে থেকে চট্টগ্রামে এসে প্রচারণা চালাচ্ছিলেন তারেক রহমান থেকে শুরু করে সরকারের মন্ত্রী সাংসদ থেকে সবাই পড়েছিলেন চট্টগ্রামে। এইসব কারণে চট্টগ্রামবাসীর মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল যে সম্ভবত নির্বাচনে কোনো ধরনের কারচুপি হতে পারে। তো বিষয়টা আমাদেরও মাথায় ছিল। আমি সংবাদকর্মী হিসেবে আমি কাজ করছিলাম। তো আমি 2-3 দিনের একটা অনুসন্ধান শেষে একটা জিনিস বের করে আনলাম যে নির্বাচনী কর্মকর্তা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে এমন লোক আছে যারা আছে আয়া ভুয়া এমনকি মানসিক অপ্রকৃতিস্থ লোককেও নির্বাচনী কর্মকর্তা করা হয়েছে। এদের ধরে ধরে এদের ছবি দিয়ে আমি পত্রিকায় নিউজ দিলাম, এবং এটা আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজ, এটা প্রভাবশালী দৈনিক প্রথম আলো, সেটা 8 কলামে ছবি হয়েছে, লিড নিউজ হয়েছিল। এবং এই নিউজ উঠার পর তখন সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম.এস. সাইদ সাহেব, উনি প্রেস কনফারেন্স ডেকে বলেছেন যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমি নিয়োগ বাতিল করলাম, এবং অনেককে পরিবর্তন করেছিলেন। জনাব মামুন আব্দুল, আপনাকে ধন্যবাদ আপনার চমৎকার এই অভিজ্ঞতার জন্য। তার মানে সংবাদ প্রকাশ হলে কাজ হয়। আমরা একটু সোহেল মাহমুদের কাছে জানতে চাইবো যে সোহেল, আপনার অভিজ্ঞতা একটু বলুন যে মানে আসলে সংবাদপত্রের বা গণমাধ্যমের কতটা প্রভাব রয়েছে রাষ্ট্রের উপর। সোহেল। ধন্যবাদ। আসলে খুলনাতে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে সংবাদপত্রের এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যথেষ্ট একটা প্রভাব রয়েছে। আর বিশেষ করে বর্তমান যে সময়টা চলছে এই সময়টা কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার উপরে মানুষটা অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। যখন আমরা উত্তরাঞ্চলে দেখেছি যে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ বা চট্টগ্রামে পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে, তখন কিন্তু প্রতিটা মানুষই কিন্তু 24 আওয়ার্স যে নিউজগুলো রয়েছে সেইগুলোর উপর নির্ভর করছে। পাশাপাশি আপনি যে কথাগুলো আলোচনা করছিলেন যে রাজনৈতিক প্রভাব, এই প্রভাবটা কিন্তু আসলে সংবাদপত্রের উপরে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। এবং খুলনাতে আমরা সাগররুনি হত্যাকাণ্ডের সময় যখন আমরা দেখেছি যে বিভিন্ন সাংবাদিকদের মধ্যে একটা ঐক্য তৈরির সম্ভাবনা ছিল এবং চেষ্টা চলছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে 2টি ভাগে বিভক্ত ছিল সাংবাদিকদের মধ্যে। তো মূলত রাজনৈতিক প্রভাবটা কিন্তু সাংবাদিকদের মধ্যে এত বেশি বড় হয়ে দেখা দিয়েছে যে কারণে কিন্তু নিরপেক্ষ যে সংবাদ সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বলে এখানকার বেশ কিছু মানুষ আমাদেরকে। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাহবুবুর রহমানের কাছে জানতে চাইবো যে রাজনৈতিক খবর পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যম কতটা প্রভাবমুক্ত বা আপনি নিজেও কতটা প্রভাবমুক্ত, আপনি কোন রাজনৈতিক দল সমর্থন করেন মাহবুব?
হ্যাঁ, ধন্যবাদ খালেদ। আসলে আমি যখন সাংবাদিকতা করি তখন আসলে আমার মাথায় থাকে না আমি আসলে কোন দলকে সমর্থন করবো আর কোন দলকে বেশি প্রাধান্য দিব। তখন আমি আসলে সামনে যেটা ঘটে সেটাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমরা অনেক নিউজে দেখি যে ঘটনা আমরা যেভাবে দিয়েছি সেই ঘটনায় একটু অন্যভাবে দেওয়া হয়েছে অন্য মিডিয়াগুলোতে। তখনই আমাদের মনে হয় যে আসলে এই যে সকল মিডিয়া এই কাজগুলো করছে তারা হয়তো কারো না কারো দিকে প্রাধান্য দিচ্ছে। তবে খালেদ, যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছিলেন যে গণমাধ্যম সরকারের নীতি পরিবর্তনে কোনো ভূমিকা রাখে কিনা, তো আমি বলবো যে এই মুহূর্তে গণমাধ্যম আসলে সরকারের নীতি পরিবর্তনে খুব বেশি একটা ভূমিকা রাখতে পারছে না। দু একটি ক্ষেত্রে হয়তো ভূমিকা রাখতে পারছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের নিজের মতো করে কাজ করে যাচ্ছে। খালেদ, মাও আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব শওকত মাহমুদের কাছে জানতে চাইবো যে দুদকে সাংবাদিকদের প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাপারে আমার আপত্তি নাই, কারণ যার অফিসে সেই কিন্তু একটি কথা বলা হয়েছে যে আপনি যদি কখনো কোনো কিছু জানার থাকে দুদকে আপনাকে একটি প্রশ্ন দিতে হবে লিখিত সকালবেলা, এবং এইটি যাচাই করে বিকেলবেলা এটি উত্তর যোগ্য মনে করলে দেওয়া হবে। এই যোগ্যতা কোন নিরিখে যাচাই করা হচ্ছে? এর আগে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে দুদকের কি হলো যে সাংবাদিকদের উনি একটু জবাব দিয়েছেন যে অনেক আমরা সাংবাদিক অনেক দুষ্ট আমাদের মতো অকারণ সাংবাদিক। আমরা যেটা দেখেছি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পদ্মা সেতু নিয়ে কিছু কিছু নাম বলেছেন বলে গণমাধ্যমে প্রচার হয়েছে এবং রিপোর্টও বেরিয়েছে। এরপরের দিনই আমরা দেখলাম যে দুদকের দরজা সাংবাদিকদের জন্য বন্ধ করে দেওয়া হলো। আমার কথা হচ্ছে যে এই কনটেক্সটটা, দুদক যদি মনে করে যে সাংবাদিকদের নিয়ন্ত্রিত প্রবেশের দিকে থাকবে, তাহলে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ক্রমে তারা একটা কোড অফ এথিক্স বা কোড অফ মানে ওয়ার্কিং এথিক্স একটা তৈরি করা, এটা কোনো সমস্যা বিষয় না। কারণ দুদক একটি তদন্তকারী প্রতিষ্ঠান এবং তার সেন্সিটিভিটি অনেক বেশি। সাংবাদিকদের ক্ষেত্রে সীমারেখা প্রবেশের কতখানি হবে এটা নির্ধারণ করা যেতেই পারে। এবং এই সময় আমরা দেখলাম যে মাননীয় আমাদের প্রধান তথ্য কমিশনার তিনিও দুদকের এই পদক্ষেপটাকে আংশিকভাবে সমর্থন করলেন। এখানে একটি বিষয় বিবেচ্য আছে, যেমন জাতিসংঘের যে সনদ আছে দুর্নীতি বিরোধী, ইউনাইটেড নেশনস কনভেনশন অন এন্টি করাপশন, এটি কিন্তু বাংলাদেশ 2007 সালে সম্ভবত এটি অনুস্বাক্ষর করেছে। অনুস্বাক্ষর করা মানে এর সদস্য রাষ্ট্র হয়েছে। এই কনভেনশনে যদি আপনি যান সেখানে আপনি দেখবেন যে পাবলিক রিপোর্টিং নামে একটা সেকশন আছে। সেই সেকশনে বলা হয়েছে ক্লিয়ারলি যে দুর্নীতি তদন্তের কার্যক্রম ট্রান্সপারেন্ট ওয়েতে করতে হবে এবং পাবলিক যাতে সাফিসিয়েন্টলি ইনফর্মড হয় সেই কারণে মিডিয়াকে হেল্প করতে হবে এবং মিডিয়ার অ্যাক্সেস এখানে থাকতে হবে। এই কথাটা কিন্তু বলা আছে। আমার মনে হয় দুদক ভুলে গেছে যে বাংলাদেশ যেই আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে, দুদক কিন্তু সেই সনদটিকে তারা লঙ্ঘন করে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের ক্ষেত্রে বোঝাপড়ার মাধ্যমে করতে হবে, কিন্তু হঠাৎ কোন কনটেক্সটে করলেন সেটি আমাদের বিবেচ্য বিষয়। এবং আমরা সাংবাদিক নেতৃবৃন্দ আজকেও আমরা একটি সভা করেছি এবং সেখানে বলেছি যে দুদককে আগে একবার বিবৃতির মাধ্যমে আহ্বান জানিয়েছে, আমরা আবারও আহ্বান জানিয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। আমরা জাস্ট এখানে আরেকটু বলছি যে ওই কনভেনশন যদি আপনারা দেখেন ওয়েবসাইটে অ্যাভেলেবেল, কারণ আমরা 2007-08 সালে যেমনি করে 1/11 অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি সাংবাদিকরা, মিডিয়া ফ্রিডমের জন্য, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, একই সঙ্গে আমরা রাইট টু ইনফরমেশন এগুলোর জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি এবং এগুলো হয়েছে। ওই কনভেনশনে আছে যে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন কিভাবে হবে, মেম্বার স্টেটগুলো তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রেও দেখছি বিশ্বব্যাংক এবং দুদকের মধ্যে যেই চিঠি চালাচালি বা সরকারের সঙ্গে আন্তর্জাতিক তদন্তের ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক সনদটি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে। শওকত ভাই যে কনটেক্সটে তুলে ধরলেন যে এই কারণে দুদকে হঠাৎ করে নিষেধাজ্ঞাটি আসছে, এটির সাথে আপনি একমত কিনা? আমরা ডক্টর সাদেক হালিমের কাছে জানতে চাইব। এখানে প্রশ্ন হলো, আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে যখন দেশে প্রথম এই 2009 সালে প্রথম অধিবেশনে, আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন পাশ হয়েছে এবং তথ্য কমিশন গঠিত হয়েছে, সেখানে তো অবারিত হওয়ার কথা। এবং আগে আমরা বলেছি যে আগে যে তথ্য সাপ্রেস করার, মানে তথ্যকে চাপিয়ে দেওয়ার যে কালচার, সেই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
দুদকের স্বাধীনতার জন্য, দুদককে শক্তিশালী করার জন্য এই মিডিয়াই কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করেছে। এবং যখন দুদকের কিছুটা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার একটা প্রয়াস বিভিন্ন সময় আমরা দেখেছি, তখন কিন্তু এই মিডিয়াই কিন্তু দুদকের স্বাধীনতার পক্ষে এবং তার নিরপেক্ষতার পক্ষে কিন্তু দাঁড়িয়েছে। আজকে যে কথাটি বলা হচ্ছে সাংবাদিকদের সেখানে রেস্ট্রিকশন, প্রথম প্রশ্ন হলো সাংবাদিকরা তো রুমে রুমে যাচ্ছে না। দুদক অফিস যেটি, দুদক অফিসের অনেক কক্ষে রেস্ট্রিকশন। প্রথম প্রশ্ন হলো সাংবাদিকরা তো রুমে রুমে যাচ্ছে না। দুদক অফিস যেটি, দুদক অফিসের অনেক কক্ষ আছে, অনেক কর্মকর্তার কক্ষ আছে। সাংবাদিকরা কি সবাই কি ভিতরে গিয়ে প্রত্যেকের যার খুশি যেখানে চলে যাচ্ছে তা তো না। ওখানে একটি রুম আছে, অর্থাৎ মিডিয়া সেন্টার আছে। সেই মিডিয়া সেন্টারে সাংবাদিকরা জড়ো হয় এবং সেখানে দুদকের কর্মকর্তারা আসেন এবং সেখানে তারা ব্রিফিং দেন এবং সেই ব্রিফিং নিয়ে তারা চলে আসেন। তার বাইরে যদি কোনো সংবাদকর্মী করতে চান, সেটা কিন্তু তার ব্যক্তিগত সম্পর্কের উপরে ভিত্তি করে কোনো কর্মকর্তার কাছ থেকে পেয়ে থাকেন। তাই আমি মনে করি না যে এই দুদক অফিসে ঢুকতে দেব না বা দুদক অফিসে ঢুকতে দেওয়া। দুদক অফিস বলতে তো দুদক অফিসে সাংবাদিকদের যেটা ফর্মাল যে ইয়েটি মানে প্রবেশের অধিকার, সেটি কিন্তু মিডিয়া সেন্টার পর্যন্ত। বাকি যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু আমি যার কাছে যাব তার অনুমতি নিয়েই আমি যাচ্ছি। আর আমি মনে করি যে দুদকের চেয়ারম্যান সাহেব তিনি যে কথাটি বলেছেন, হ্যাঁ, তার বক্তব্য যদি কোনো মিডিয়া, তিনি বলেছেন যে অনেক বক্তব্য উনি দেননি কিন্তু মিডিয়া সেটা ছাপিয়ে দিয়েছে। যারা এই ধরনের তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতে হবে। সেটার জন্য সবাইকে, এখন ধরেন পার্লামেন্টেও কিন্তু সাংবাদিকরা যাচ্ছে, পার্লামেন্টে সাংবাদিকরা যায় কিন্তু তাদেরকে বলা হয় আনসিন। পার্লামেন্টে অনেক গ্যালারি আছে, সেই গ্যালারিগুলো কিন্তু সবাই কিন্তু ওটাকে বলা হয় সিন, আর পার্লামেন্টের সাংবাদিকদের গ্যালারিটাকে বলা হয় আনসিন। দুদকের ওখানে অফিস যেটি আছে সেই অফিস পর্যন্ত যাবে, এখানে দুদক অফিসে ঢুকতে দেওয়া হবে না। আমি মনে করি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমাদের সঙ্গে আমাদের তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম আছেন। এই ক্ষেত্রে জনগণের তথ্য জানার অধিকার ব্যাহত হচ্ছে কিনা সেটি আমরা শুনবো। একটি বিরতি নিয়ে আসি, আপনার কাছে এটি শুনতে চাইছি তথ্য অধিকার আইনের। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদেকা হালিমের কাছে জানতে চাইবো যে দুদকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা প্রশ্নে তথ্য অধিকার ব্যাহত হওয়ার কোন রকম ভয় বা আশঙ্কা আছে কিনা। এই প্রশ্নটি আসলে খুবই ক্রুশিয়াল প্রশ্ন আমি মনে করি দুদকের জন্য। তথ্য অধিকার আইনের লক্ষ্যটাই হচ্ছে যে আমরা এই আইনটার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি হ্রাসের চেষ্টা করব। এবং আমাদের সংবিধানের ৭ম অনুচ্ছেদে বলা আছে যে জনগণই হবে প্রজাতন্ত্রের মালিক। তাহলে তথ্যের মালিক জনগণ এবং এই তথ্য জনগণকে ক্ষমতায়ন করবে। এই ক্ষেত্রে যদি দুর্নীতি হ্রাসের একটা লক্ষ্য হয়ে থাকে তথ্য অধিকার আইন এবং সাম্প্রতিক যে তথ্য অবমুক্তকরণ নীতিমালা করেছে দুদক এবং যার মাধ্যমে বলে দিয়েছে তারা যে সাংবাদিকরা যখন তখন প্রবেশ করতে পারবে না এবং তারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সকালে জমা দিবে, বিকালে উত্তর পাবে। এইখানে আমি বলবো যে এইভাবে আমার মনে হয় এই ব্যবস্থাটা নেওয়াটা হয়তো বা সঠিক হয়নি। এই কারণে যে সাংবাদিকদের কিছু কিছু তথ্য তাৎক্ষণিকভাবে জানতে হয়, সেই তথ্যের জন্য তারা তো 20 কার্য দিবস বা তৃতীয় পক্ষ থাকলে 30 কার্য দিবস, আবার অপারগতা করলে আপিল কর্তৃপক্ষ, তারপরে অভিযোগ করে দুদকের তথ্য কমিশনের মাধ্যমে নিয়ে আসাটা আমার মনে হয় একটা বিরাট সময় ক্ষেপণ হয়ে যাবে এবং সেই দুর্নীতির বিষয়টা হারিয়ে যাবে। সেহেতু দুর্নীতিকে আমি এত হালকা করে দেখতে চাই না। এবং দুর্নীতি দমন কমিশন কিন্তু প্রথমে বেশ সাংবাদিক বান্ধবী ছিল এবং তাদের একটা মিডিয়া সেলও আছে এবং তাদের বিল্ডিংটা যেভাবে, আমি সেদিন গিয়েছিলাম একটা ওয়ার্কশপে যেটা তথ্য কমিশন, দুদক এবং অডিটর জেনারেল অফিস, এই তিনজন মিলে আমরা কিভাবে একে অপরের সাথে কাজ করতে পারি সেটার লক্ষ্যেই। কিন্তু সেখানে অপ্রত্যাশিতভাবে একটা কথা বলতেই হচ্ছে যে সেখানে কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি, কেননা তথ্য অধিকার আইন ব্যবহার করা হবে দুর্নীতি হ্রাসের জন্য। এবং অডিটর জেনারেল অফিসে কি ধরনের অডিটর জেনারেল রিপোর্ট যাচ্ছে, সেই রিপোর্টগুলো আসলেই আলোর মুখ দেখছে কিনা সেটা কিন্তু আরটিআই ইউজ করে খুব বস্তুনিষ্ঠভাবে নিয়ে আসা যায়। সেটা আমি বলবো যে এখানে একটু আইনটাকে আমার মনে হয় বা দুদকের যিনি ব্যবস্থাপনায় আছেন সেটা দেখা প্রয়োজন। আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট করে দিচ্ছি যে আমরা তথ্য অধিকার আইনটা কাজ করি কিন্তু সিভিল প্রসিডিউর 1908, আর ওনারা করেন ক্রিমিনাল প্রসিডিউর। সেখানে তদন্তাধীন বিষয় যদি কোনো সাংবাদিক জানতে চায় বা আদালতে ট্রাইব্যুনালে আছে বা
কোনো ব্যক্তির একেবারেই ব্যক্তিগত তথ্য, সেটা হয়তো তারা নাও দিতে পারেন। সেই জায়গাটা এটা কিন্তু সব জায়গায় আমরা বলছি, যেমন আমরা এখন প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারের কথা বলছি, আমরা অনেক মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যে আপনাদের নীতিমালা, আপনারা কি কি কার্যক্রম করছেন এটা ওয়েবসাইটে দিয়ে দেন, তাহলে মানুষ জানতে পারবে। কিন্তু কিছু কিছু তথ্য তারা দিতে নাও পারেন, সেই জায়গাটায় দুর্নীতি দমন কমিশন হাতে একটা স্ট্যান্ড নিতে পারেন। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ। না, ইকবাল ভাই একটা অন্য বিষয় আপনার কাছে জানতে চাইতেই হবে যে আমাদের একজন দর্শক, একজন না কয়েকজন দর্শক, আপনি খুব ছোট করে বলতে হবে, কারণ শওকত ভাইকে বলতে হবে যে আপনাদের দুইজন সম্পর্কে, জনাব ইকবাল সোবহান চৌধুরী এবং জনাব শওকত মাহমুদ সম্পর্কে আমাদের দর্শকরা বলছেন যে আপনারা একজন আওয়ামী লীগের টিকিটে ইলেকশন করেছেন, এমপি ইলেকশন, শওকত ভাই বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার। তো আপনাদের সাথে এই পদটার সঙ্গে সাংবাদিকতার সঙ্গে সাংঘর্ষিক কিনা আপনাদের রাজনীতিবিদ পরিচয়টা? এটা আমি আগে বলি, ইকবাল ভাই তারপরে বলবো। 30 সেকেন্ড বলতে হবে তাহলে। আমাদের সমাজে সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকেরা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এটা সাংবাদিকতা। নির্মল সেন যখন লিখেছেন যে স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি চাই, তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের ফার্স্ট সেক্রেটারি। জি, আমরা তো সেটা মনে রাখিনি। এনায়েতুল্লাহ খান রাজনীতি করেছেন, মন্ত্রী আনোয়ার জাহিদ রাজনীতি মন্ত্রী হয়েছেন। এবিএম মুসা তিনিও নির্বাচন করেছেন, তিনিও সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার সঙ্গে রাজনীতির এখানে কোনো মানে সাংবাদিকদের আসলে রাজনীতি আমাদের করাই উচিত। ঐতিহ্য আছে এবং আমাদের আগেও অনেকেই রাজনীতি করেছেন, সাংবাদিকতা। ইকবাল ভাইকে 30 সেকেন্ড বলতে হবে। আমি আরো কয়েকটা নাম বলতে চাই, যেমন আমাদের মাওলানা আকরাম খান, আজাদের প্রতিষ্ঠাতা। জি, আমার যিনি এডিটর ছিলেন, হামিদুল হক চৌধুরী, না হামিদুল হক চৌধুরী এডিটর না, মানে সালাম সাহেব, সালাম সাহেব কিন্তু নির্বাচিত এমএনএ ছিলেন তিনি। তো আমি মনে করি যে রাজনীতি এবং সাংবাদিকতা দুটো কিন্তু একটার সাথে আরেকটা এবং একসঙ্গে আছে। শুধু একটি জায়গাতে আমাদেরকে ভারসাম্য রাখতে হবে। আমি একজন সাংবাদিক হিসাবে অন্য রাজনীতি বা আমার রাজনীতিটা কিভাবে করার চেষ্টা করছি, কতটুকু সুস্থভাবে, মানে সেটাই কিন্তু আলাদা দেখার। আজকের অনুষ্ঠানে আসা যারা জনাব ইকবাল এবং চৌধুরী, জনাব শওকত মাহমুদ, যারা মন্ত্রী হয়েছেন ডক্টর সাদেক আলম সাংবাদিক হিসাবে, তাদের বিরুদ্ধে কোনো কালেও কোনো অভিযোগ ওঠেনি। আনোয়ার জাহিদ অবশ্যই একটি বিকল্প আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।